আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড ২০২৪ সালে ত্রিকোণমিতি থেকে যেটা আসছিল সেটা। এখানে আমাদের প্রথম প্রশ্নে ২০ ডিগ্রি ১২ মিনিট এবং ৩৬ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। আমরা জানি যে কোনো কোণকে যদি আমরা রেডিয়ানে বা রেডিয়ান থেকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি, তাহলে তার যে নির্দিষ্ট অনুপাতের মান সেটা হচ্ছে ১ ডিগ্রি ইকুয়াল টু π/১৮০ রেডিয়ান। অর্থাৎ আমাদেরকে এটা মুখস্থ মনে রাখতে হবে। ১ ডিগ্রি হবে π/১৮০ রেডিয়ান। আর এই রেডিয়ানকে আমরা অনেক সময় সি দ্বারা প্রকাশ করি অথবা বাংলাতেও কিন্তু লিখে প্রকাশ করি। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক একইভাবে ১ মিনিট হচ্ছে ৬০ সেকেন্ড। এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু এখানে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড ৩ টা একই সাথে আছে এবং সবগুলাকে আমাদেরকে নিতে হবে রেডিয়ানে। তাহলে আমরা আস্তে, আস্তে এগুলারে ভেঙে রেডিয়ানে আমরা প্রকাশ করে ফেলব। প্রথমে আমরা কি করব? আমরা জানি যে রেডিয়ানের সম্পর্ক শুধুমাত্র ডিগ্রির সাথে। কিন্তু মিনিট বা সেকেন্ডের সাথে তো কোনো রেডিয়ানের সম্পর্ক নেই। এইজন্য আমরা কি করব? মিনিট আর সেকেন্ডকে আগে ডিগ্রিতে নিয়ে আসব। এরপর ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করব। তাহলে এখানে ২০ কোনো পরিবর্তন হবে না, ২০ ঠিকই থাকবে। আর এখানে যে ৩৬, ১ মিনিট যদি ৬০ সেকেন্ড হয়, তাহলে ১ সেকেন্ড হচ্ছে 1/৬০ মিনিট। তার মানে এই ৩৬ কে যদি আমি ৬০ দ্বারা ভাগ করি, তাহলে সে মিনিটে চলে আসবে। আর সে যদি মিনিট হয়, এখানে সামনে আছে ১২ মিনিট। তাহলে এটা হয়ে যাবে ১২ সমস্ত ৩৬/৬০। এই যে মিনিট। এবার এটাকে হিসাব করো। হিসাব করলে কাটাকাটি করলে কি আসে? এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের আনসার থাকবে আ এটা হবে ৩, এটা হবে এটা হবে ৫। যদি আমরা ১২ দিয়ে কাটি, ৩ 12 ৩৬ আর ৫ 12 হচ্ছে ৬০। তাহলে আমাদের সামনে থাকতেছে ১২, ৩ আর কত ৫ মিনিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ২০ তো সামনে আছেই। ২০ কিন্তু ডিগ্রিতে আছে। আর এটা আছে মিনিট। এই মিনিটটাকে এটা সমস্ত এটাকে ভেঙে ফেলতে হবে। কিভাবে? ৫ ১২ ৬০, ৬০ আর ৩ ৬৩। অর্থাৎ আমাদের এই উপরে হবে কত? ৬৩, নিচে হবে কত? ৫। এটা কিন্তু মিনিট। এখন এই মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে আসব। মিনিটকে যদি আমরা ডিগ্রিতে আনতে চাই, তাহলে ২০ ডিগ্রি, আচ্ছা ডিগ্রিটা এখানে লেখার দরকার নেই। এখানে আছে ৬৩ আর আছে ৫। আমরা জানি যে ১ ডিগ্রি ইকুয়াল টু ৬০ মিনিট। ১ ডিগ্রি যদি ৬০ মিনিট হয়, তাহলে ১ মিনিট হবে 1/৬০ ডিগ্রি। এটা হবে। তাহলে এটাকে কি করতে হবে আমার? ৬০ দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই যে ৬০ দ্বারা ভাগ মানে হচ্ছে এই যে ৬৩ নিচে এখানে ৬০ লিখে ফেলতে হবে। এখন এটাও ডিগ্রি, এটা মিনিট ছিল। আমি ৬০ দ্বারা ভাগ করার কারণে এটাও ডিগ্রি হয়ে গেল। তাহলে এখন সম্পূর্ণটা একসাথে আমি কি দিয়ে দিব? একটা ডিগ্রি দিয়ে দিব। এটা এখানে কিন্তু হবে না, এটা কাটা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশন এবং কাটাকাটি করি, তাহলে সামনে আছে কত? ২০ আর এটার নিচে হবে কত? ৫৩৬ অর্থাৎ ৩০০ আর উপরে থাকতেছে আমাদের ৬৩। এখন এটাকে যদি আমরা আ ৩ দ্বারা কাটাকাটি করি, তাহলে ৩ ১০০, এটা হবে ২১ ইকুয়াল টু ২০ সমস্ত উপরে ২১ আর নিচে হচ্ছে ১০০ ইকুয়াল টু এটা হবে নিচে ১০০, ২০০০ যোগ ২১, তার মানে ২০২১ আর সম্পূর্ণটা কিন্তু হবে ডিগ্রিতে। উপরে থাকবে ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড ছিল, এই সবটা কিন্তু এখন ডিগ্রিতে চলে আসলো। এখন এই ডিগ্রিকে আমরা নিয়ে নিব কিসে? রেডিয়ানে। আমরা জানি এই যে ১ ডিগ্রি ইকুয়াল টু π/১৮০ রেডিয়ান। তাহলে এটাকে যদি আমি π/১৮০ দ্বারা গুণ করি, তাহলে তো আমার রেডিয়ান চলে আসতেছে। ইকুয়াল টু উপরে আছে ২০২১ আর হচ্ছে ১০০। এটাকে আমার গুণ করতে হবে। উপরে পাই, নিচে হচ্ছে ১৮০। যেখানে পায়ের মান হচ্ছে 3.1416। যদি আমি পায়ের মান 3.1416 বসাই এবং এই সবটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমার আনসার আসবে 0.3527 রেডিয়ান। যেহেতু দশমিক, এই কারণে আমি এখানে একটা লিখে দিলাম কি? প্রায়। এটাই কিন্তু আমাদের প্রথম অঙ্কের আনসার। এখন আসো খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা সেটা দেখি। খ নম্বরে আমাদেরকে বলা আছে যে p = 5 এবং থিটার মান যদি 0 থেকে 2π পর্যন্ত হয়, তাহলে থিটার সম্ভাব্য মানগুলাকে বের করতে হবে। আচ্ছা, কোয়াড্রেট নিয়ে আমাদের কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আলোচনা ছিল। আশা করি তোমরা সেগুলো একটু দেখে নিবে। এখানে খতে দেওয়া আছে আমাদের p = 5 আর p এর মান কত?
3 cot স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে এটা যেহেতু পি এর মান যেহেতু 5, আমি এখানে সরাসরি 5 বসিয়ে দিলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, করে আমরা থিটার মান বের করব। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এই থিটার মান যে তোমরা বের করবে, থিটার মান বের করার কিন্তু অনেকগুলো প্রসেস আছে। আমরা নর্মালি ব্যক্তিগতভাবে আমি যেটা করি, আমি স্টুডেন্টদেরকে বলি যে তোমরা শুধু একটা নিয়ম মনে রাখবে, সেটা হচ্ছে যে এই সবগুলাকে সাইন এবং কজে রূপান্তরিত করে ফেলতে হবে। তার মানে এই না যে অন্যগুলা দিয়ে কিন্তু হবে না, হবে 100% হবে। এখানেও কট, এখানেও কট। কোসেক হয় এটাকে কটে রূপান্তরিত করে দুইটাই কট হবে, অথবা এটাকে কোসেকে রূপান্তর করে দুইটাই কোসেক হবে, অথবা এটাকেও সাইন কোজ এটাকেও সাইন কোজে নিয়ে আসো, তাও কিন্তু হবে। কিন্তু সাইন কোজে নিতে গেলে একটু বড় হবে। তাহলে আমি এটা এভাবেই করি, বা আমরা যে কোনো একটাকে স্থির রাখবো। তাহলে কোসেক এখানে থাকুক, কোসেক যদি এখানে স্থির থাকে তাহলে এটাকে আমার কোসেক বানাইতে হবে। আমরা জানি যে কোসেক স্কোয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে কট স্কোয়ার। তাহলে কট স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার মাইনাস 1। এই সূত্রগুলো যদি কারো মনে রাখতে প্রবলেম হয় তাহলে আমার কিন্তু সূত্রের ক্লাসও আছে, তোমরা দেখে নিতে পারো। এটা এখন একটু আমরা ক্যালকুলেশন করি। 3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 3 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 5, বা 3 কোসেক আর কোসেকে কত হইতেছে 4 কোসেক স্কোয়ার থিটা, আর এই 3 কে যদি আমি ডান পাশে নিয়ে নিই 5 এ 3 হইতেছে 8। এখন আমরা যদি 4 দিয়ে 8 কে ভাগ করি তাহলে হইতেছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। যেহেতু কোসেক স্কোয়ার, এখন আমাকে এটা রুট করতে হবে। যদি আমি এটা রুট করি তাহলে কোসেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2। দেখো, কোসেক যদি প্লাস মাইনাস রুট 2 হয়, আমরা জানি যে কোসেক মানে হচ্ছে 1/sin। তাহলে আমি যদি কোসেকের পরিবর্তে 1/sin লিখি, অথবা কোসেককে যদি আমি উল্টায় ফেলি, উল্টালে কি হবে 1/cosec। 1/cosec মানে কি হবে সাইন থিটা। তাহলে এটা তো উল্টে যাবে, উল্টায় গেলে হবে এটা। এখন বলতে পারো এটা কি সাইনে আনতে হবে? না, এটা সাইনে আনতেই হবে এমন কোনো কথা কিন্তু নেই। যেহেতু সাইন আমাদের প্রথম উপাদান এবং কোসেকের তুলনায় সাইনটা তোমাদের অনেক পরিচিত একটা রাশি, এই কারণে সাইনে আনলে হয়তোবা তোমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। কিন্তু কেউ যদি বলে আমরা কোসেকে করবো, করতে পারো, কোনো প্রবলেম নেই, 100% কিন্তু অঙ্কটা হবে। আচ্ছা, আমাদের কিন্তু সাইনের মান চলে আসলো প্লাস মাইনাস হাফ। এখন তোমরা একটু প্রশ্নের লক্ষ্য করো, আমাদের কিন্তু একটা সীমানা দেওয়া ছিল, সেটা হচ্ছে 0 থেকে 2π। 0 থেকে 2π, অর্থাৎ আমি যদি কোয়াড্রেটে সেটাকে দেখাই, এটা হচ্ছে 0, আবার ঘুরে সেটা হচ্ছে 2π, অর্থাৎ এই 4 ঘুরে কিন্তু আমার মান বের করতে হবে। অর্থাৎ আমার এই মুহূর্তে আনসার কিন্তু আসবে 4টা। এখন আমি কোন 4টা নিব? দেখো, এটা পজিটিভ এবং নেগেটিভ, এটা হচ্ছে সাইন। আমরা জানি সাইন হচ্ছে এই 2 ঘরে পজিটিভ, আর এই 2 ঘরে হচ্ছে কিন্তু নেগেটিভ। তাইলে সাইন ইকুয়াল টু প্লাসের 1/√2 এর জন্য আমরা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু মান পাবো। আবার সাইন ইকুয়াল টু মাইনাসের 1/√2 এর জন্য আমরা তৃতীয় এবং চতুর্থ কোয়াড্রেটে কিন্তু মান পাবো। তাহলে প্রথমে আমি সাইন ইকুয়াল টু প্লাস হাফের জন্য প্লাসের 1/√2 এর জন্য মান বের করি। তাহলে আমি এখানে লিখবো যে সাইন ইকুয়াল টু প্লাসের 1/√2 হলে, যখন এটা হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি যে 1 এবং 2, অর্থাৎ হবে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে কি হবে? প্রথম চতুর্ভাগে কিন্তু আমাদের কোনো হিসাব হবে না, সরাসরি আমরা লিখে ফেলবো সাইন থিটা ইকুয়াল টু 1/√2, বা আমার যেহেতু থিটার মান বের করতে হবে তাহলে সাইনকে কেটে ফেলতে হবে। সাইন থিটা ইকুয়াল টু, সাইনকে কাটতে হলে এখানে আমার একটা সাইন নিয়ে আসতে হবে। সাইন কতর মান 1/√2? অবশ্যই 45। কিন্তু এখানে একটা বিষয় তোমরা দেখো, এই হায়ার ম্যাথে কিন্তু কখনোই আমরা এই সংখ্যায় ডিগ্রিটাকে প্রকাশ করব না। আমরা সবসময় চেষ্টা করব এটাকে পায়ের মাধ্যমে রাখার জন্য। পাইকে যদি মনে মনে 180 তোমরা কল্পনা করো, তাহলে এই 180কে কত দ্বারা ভাগ করলে 45 আসে? ক্যালকুলেটারে দেখো, দেখবা যে 4 দ্বারা ভাগ করলে এটা আসে। তাহলে এই সাইন যদি আমরা কেটে ফেলি, তাহলে এই যে এখানে থিটা ইকুয়াল টু π/4, সুতরাং থিটা ইকুয়াল টু π/4। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা, এই হলো আমার একটা মান। সাইন থিটার জন্য আমি প্রথম চতুর্ভাগে করলাম, ঠিক একইভাবে আমরা এখন দ্বিতীয় চতুর্ভাগে করব। তবে এখানে দেখো, প্রথম চতুর্ভাগে কিন্তু আমাদের কোনো কাজ নেই, একদম জেনারেল ম্যাথের মতো। এখন আমরা কোয়াড্রেটের হিসাব করে বাকিটা করতে হবে। তাহলে এবার আসলে সাইন থিটা এগুলো ক্লাসে থাকলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা আসছি।
দ্বিতীয় চতুর্ভাগে দেখো, দ্বিতীয় চতুর্ভাগে হিসাবটা করার আগে আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিই। এই হলো আমাদের কোয়াড্রেট। আমাকে এখানে আসতে হবে। আমি যদি এখানে আসি তাহলে আমি কিভাবে আসব? সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই বাই 4 লিখে নিলাম, যেহেতু পজিটিভ এটা পজিটিভ থাকলো। বা সাইন থিটা ইকুয়াল টু এই পাই বাই 4কে আমার কোয়াড্রেটে হিসাব করতে হবে। এখানে আমি লিখলাম সাইন। নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল, যদি আমরা কিন্তু সবগুলোকে এইভাবে সাজাবো, n ইন্টু পাই বাই 2 প্লাস বা মাইনাস থিটা এই আকৃতিতে থাকবে। যেখানে n এর মান বেজোড় হইলে এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে কস। যেহেতু চেঞ্জ হয়ে গেলে আমি কাটাকাটি করতে পারবো না, তাহলে n এর মান আমাকে অবশ্যই কি নিতে হবে? জোড় নিতে হবে। যদি আমি n এর মান জোড় নিয়ে এখানে আসতে চাই, আমার হিসাবটা শুরু হবে এখান থেকে 1 2। দেখো 2 দিয়ে পিছনে আসতে হবে, তার মানে 2 দিয়ে মাইনাস, অর্থাৎ 2 ইন্টু আর মাইনাস, এই যে 2 দিয়ে মাইনাস, এখানে হবে পাই বাই 2। মাইনাস কত দিব? এই যে থিটাটা এখানে ছিল সেটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। বাস, এবার হয়ে গেল। সাইন সাইন কেটে ফেলো, তাহলে শুধু থিটা থাকতেছে, 2 2 কাটো, পাই মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু 4 পাই মাইনাস পাই, অর্থাৎ 3 পাই বাই 4। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা, আমরা কি করলাম এখন? আমাদের এই যে সাইন থিটা ইকুয়াল টু প্লাসের হাফ নিয়ে আমরা দুইটা মান বের করলাম। ঠিক একইভাবে সাইন থিটা ইকুয়াল টু এই যে মাইনাসের 1/√2 নিয়ে কিন্তু আমরা বাকি দুইটা মান বের করব। সাইন থিটা ইকুয়াল টু মাইনাসের 1/√2 হলে এখন আমরা চলে যাব তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমরা কি লিখব? প্রথমে আমি লিখে নেব সাইন থিটা ইকুয়াল টু সাইন 1/√2। 1/√2 মানে হচ্ছে 5/4, আর সামনে অবশ্যই একটা কি থাকবে? মাইনাস থাকবে। এই মাইনাসটা পরবর্তীতে আমি আর লিখব না। কেন লিখব না সেটা আমি বলতেছি। এখানে তার আগে একটু খেয়াল করো, তৃতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এটা, প্রথম দ্বিতীয় তৃতীয়। এখানে আসতে হলে আমার জোড় সংখ্যা আসতে হবে। জোড় সংখ্যা আসতে হলে 1 2 দিয়ে প্লাস, 2 দিয়ে প্লাস অথবা 4 দিয়ে মাইনাস, কিন্তু 4 থেকে তুমি আসতে পারবো না, তাহলে আমার 2 দিয়ে প্লাস আসতে হবে। তাহলে আমি এখানে কি লিখব? সাইন থিটা ইকুয়াল টু মাইনাস, আমি আর লিখব না, সাইন, এই যে 2 দিলাম আর এদিকে প্লাস দিলাম, এখানে হবে পাই বাই 2, এখানে হবে পাই বাই 4। দেখো তো বুঝতে পারছো কিনা? এই যে 2 দিয়ে এই যে প্লাস। এখন এই তৃতীয় চতুর্ভাগে আমি প্রবেশ করার কারণ হচ্ছে আমার মাইনাস ছিল, তাহলে মাইনাসের জন্য আমি তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করলাম, আবার মাইনাস দিলাম, তাহলে তো হবে না। এই কারণে এখানে মাইনাস লিখবো না। সাইন সাইন কাটো, কাটলে থিটা ইকুয়াল টু এটা থাকবে পাই প্লাস পাই বাই 4 ইকুয়াল টু কি হয়? 4 পাই প্লাস পাই, অর্থাৎ 5 পাই বাই 4। এখন আমার আনসারটা হইল কি না তোমরা কিন্তু একটু টেস্ট করতে পারো। কিভাবে? 5 গুণ 180 ভাগ 4 যত হবে, ক্যালকুলেটারে সাইন তত লিখো, দেখবে আনসার চলে আসবে মাইনাসের 1/√2। আচ্ছা, এবার চতুর্থ চতুর্ভাগে আমরা যাই। চতুর্থ চতুর্ভাগে হবে সাইন থিটা ইকুয়াল টু, এখানেও আমি মাইনাস, এই যে মাইনাস হচ্ছে সাইন 1/√2, আমি সরাসরি লিখে ফেললাম পাই বাই 4। বা সাইন থিটা ইকুয়াল টু মাইনাস, আমি আর লিখবো না। চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এটা। এখানে যদি আমাকে আসতে হয় তাহলে দেখো 1 2 3 4 দিয়ে মাইনাস দিতে হবে। আমি আবারও এখানে লিখি, এই যে এখানে যদি আমাকে আসতে হয়, হয় আমাকে 2 দিতে হবে, না হয় 4 দিতে হবে, জোড় সংখ্যা। 2 দিলে আমি এখান থেকে যদি গণনা শুরু করি 1 2, এখান থেকে তো আমি এই কোডটা পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে 3 পার হয়ে 4-এ চলে আসতে হবে, অর্থাৎ 1 2 3 4। 4 যাওয়ার কারণে আমি একটু বেশি চলে গেছি, তাহলে একটু পিছনে আসতে হবে, অর্থাৎ মাইনাস। আমাকে এখানে দিতে হবে 4 আর এখানে দিতে হবে মাইনাস। এখানে বসাই দাও থিটা, যেটা ছিল এই যে এটা পাই বাই 4। এখন সাইন সাইন কেটে ফেললে হচ্ছে থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাসের পাই বাই 4 ইকুয়াল টু 8 পাই মাইনাসের পাই বাই 4 ইকুয়াল টু 7 পাই বাই 4। এটাই হচ্ছে আমার আনসার, অর্থাৎ আমার মোট 8টা আনসার কিন্তু বের হলো। সরি, 8টা না, আমার হচ্ছে প্রথম 4টা চতুর্ভাগে 4টা মান বের হলো। 4টা মানগুলো কি? নির্ণয় মানগুলো হচ্ছে থিটা ইকুয়াল টু পাই বাই 4, তারপরে ছিল 3 পাই বাই 4, তারপরে ছিল কি 5 পাই বাই 4, আর হচ্ছে কি 7 পাই বাই 4। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার।
আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে যে যদি tan θ = 5/12 হয় এবং cos θ যদি নেগেটিভ হয় তাহলে কি ওর মানটা হবে 34/39। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ওর মানের মধ্যে sin cos tan sec মোট 4টা অনুপাত বিদ্যমান। আর আমার হাতে শুধুমাত্র একটা অর্থাৎ tan এর মান আছে। এই tan এর মানের সাহায্যে আমার যে বাকি 3টা মান sin cos sec এগুলা কিন্তু বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এটা অনেকভাবে করা যায়। আমি একদম সহজভাবে এই দূরত্ব উচ্চতার মধ্যে তোমরা যে সূত্রগুলা শিখেছিলে, সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক, এই সূত্রের মাধ্যমে আমরা এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে কিন্তু খুব সহজে এটা করে ফেলবো এখন। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। অবশ্যই সে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা হচ্ছে সমকোণ। এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি লম্ব আর এটা কি ভূমি। আচ্ছা, আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। লম্ব হচ্ছে 5 আর ভূমি হবে কত 12। এখন লম্ব যদি 5 হয়, ভূমি যদি 12 হয়, তাহলে একটু খেয়াল করো তো এখানে অতিভুজ স্কয়ার মানে এই যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা হচ্ছে ইকুয়াল টু 25 যোগ 144 ইকুয়াল টু 169। এটাকে যদি আমি রুট করি, অর্থাৎ শুধুমাত্র অতিভুজের মান প্লাস মাইনাস 13 আসতেছে কিনা, আমি এখানে 13 লিখলাম। এটার সামনে প্লাস মাইনাস আমি একটু পর দিব, সেটা আমার এখানে শর্ত আছে, শর্তের উপর ভিত্তি করে কিন্তু আমরা দিব। আচ্ছা, এখন আমি জানি যে tan θ = 5/12। এখন tan থেকে আমার কি লাগবে? tan থেকে আমাদের কি ওর মান বের করার জন্য লাগবে sin cos এবং sec, অর্থাৎ আমার লাগবে sin cos আর লাগবে কি sec। একটু খেয়াল করে দেখো, tan থেকে যদি আমি সূত্রে কাজ করি, tan এর সূত্র হচ্ছে sin বাই cos, কিন্তু আমি সাইনও জানি না cosও জানি না। একসাথে তো দুইটা অজানা রাশির মান আমরা করতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাদের বিকল্প চিন্তা করতে হবে। tan এর আরেকটা সূত্র আছে, সেটাকে বর্গ করে, বর্গ করলে আমরা এখানে কি পাই খেয়াল করো, tan স্কয়ার θ = এটা হবে 25, এটা হবে 144, এটা পাইতেছি আমরা। আবার tan স্কয়ারের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? tan স্কয়ার অর্থাৎ sec স্কয়ার মাইনাস tan স্কয়ার = 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার = 1। তাহলে হবে, আচ্ছা আমি একটু এখানে সূত্রটা লিখে দিই। আমাদের হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার = যদি 1 হয়, তাহলে tan স্কয়ার হবে sec স্কয়ার মাইনাস 1। তার মানে আমি এখানে tan স্কয়ারের পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু উপরে থাকতেছে 25, নিচে হইতেছে 144। যেহেতু আমার সেকের মান এখানে দরকার ছিল, এই যে এই মানগুলো আমার দরকার, তাহলে এখানে সেক আমি পেয়ে গেলাম। সেক থাকবে এক পাশে, আর এটা হবে 25/144 যোগ 1, বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 144 যোগ 25 169 144। যেহেতু আমার শুধু সেকের মান লাগবে, এখন অভিমুখে রুট করো, বর্গমূল করো, করলে sec থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস কত আসবে 13, নিচে আসবে কত 12। এটা আমি নিয়ে আসলাম। এখন এই প্লাস মাইনাস দিয়ে নিয়ে আসলাম, এর মধ্যে কোনটা হবে? সেকের যদি আমরা উল্টিয়ে দেই তাহলে হবে cos, সেকের উল্টায় দিলে হবে cos, cos-এর মান হবে, এটাও উল্টায় যাবে, 12 উপরে 13 আসবে নিচে। একটু খেয়াল করো, প্রশ্নে কিন্তু আমাদেরকে বলা ছিল যে cos থিটা ঋণাত্মক, তাহলে cos-এর মানটা অবশ্যই কি দিতে হবে? cos-এর মানটা আমাকে দিতে হবে এই যে নেগেটিভ। এখন cos-এর মান যদি নেগেটিভ হয়, cos-এর উল্টাটাও তো নেগেটিভ হবে, অর্থাৎ সেকের মানটাও কিন্তু নেগেটিভ হবে। এই কারণে শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ থাকবে এবং পজিটিভ কিন্তু কাটা যাবে। তাহলে দেখো, এখানে আমরা কিন্তু এই যে এই সেকের মান পেয়ে গেলাম, cos-এর মান পেয়ে গেলাম, আর আমাদের প্রশ্নে ছিল কার মান? এই যে tan এর মান। এখন এই যে sin cos sec, এর মধ্যে cos এবং sec হয়ে গেল, এবার আমার sin দরকার। এবার আমি tan এর সূত্রটাকে বসিয়ে দেই। আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে sin আর নিচে হচ্ছে cos, বা এখন আমার তো sin এর মান দরকার, তাহলে আর গুণন করো, sin থিটা ইকুয়াল টু tan থিটা ইন্টু cos থিটা, tan থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু এই যে tan থিটার মান ছিল 5/12, এটা প্রশ্নে দেওয়া ছিল। আর এই যে cos থিটার মান এখন আমরা কত পাইছিলাম? মাইনাসের 12/13, 12/13, যেহেতু এটা মাইনাস আমি একদম সামনে দিয়ে দিলাম মাইনাসটা। এখন এই 12 কাটলে ইকুয়াল টু কত থাকতেছে? মাইনাসের 5/13। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই সাইনের মান পেয়ে গেলাম।
এখন একটু খেয়াল করো আমি চিত্রটা কেন আঁকছিলাম। এটা হচ্ছে বিস্তারিতভাবে যদি তোমরা করো। এখন যদি বলো যে না আমরা আরো সংক্ষিপ্ত সময়ে কাজটা করতে চাই, তাহলে সরাসরি এখানে চলে আসতে হবে। এই ৩টা মানের সাহায্যে আমার দেখো সাইনের মান প্রয়োজন ছিল। আমরা জানি সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ 5/13। এই যে সাইনের মান হবে 5/13। আমি লিখে দিলাম সাইনের মান 5/13, মাইনাস চিহ্ন একটু পরে আসতেছি। কজের মান কি হবে? কজের মান হবে ভূমি বাই অতিভুজ 12/13। এই যে কজের মান 12/13। আর প্রশ্নে যেহেতু বলা ছিল কজ নেগেটিভ, এটা তোমরা নেগেটিভ দিয়ে দিবে। এখন এই সূত্রটা একটু খেয়াল করো, টেন পজিটিভ এটা প্রশ্নে দেওয়া ছিল 5/12, কজ হয়েছে নেগেটিভ এটাও প্রশ্নে দেওয়া আছে কজের মান ঋণাত্মক। তাইলে এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে অবশ্যই সাইনকেও নেগেটিভ হইতে হবে। কারণ এই পাশে যদি প্লাস থাকে, এই পাশে একটা যদি হয় মাইনাস, তাহলে অবশ্যই অপরটাকেও মাইনাস হইতে হবে। তাইলে মাইনাসে মাইনাসে প্লাসের সমান হয়। এই কারণে কিন্তু সাইনের মানটা নেগেটিভ হয়েছে। এটা হচ্ছে শর্টকাট, আর এটা হচ্ছে একদম বিস্তারিতভাবে পড়লাম। এখন এই মানগুলো আমি কোথায় বসিয়ে দিব? আমি মানগুলো বসিয়ে দিব কিউতে। এখন তোমরা লিখবে সুতরাং কিউ ইকুয়াল টু, এখন কিউতে বলা আছে মাইনাসের সাইন মাইনাসের থিটা প্লাস কস মাইনাসের থিটা, আর নিচে হচ্ছে সেক মাইনাসের থিটা প্লাস টেন মাইনাসের থিটা। আমরা জানি কজ এবং সেক মাইনাসের থিটা হলে আনসার কিন্তু প্লাসেরই হয়। তাইলে এখানে সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাসের সাইন থিটা, আর মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে কি প্লাসের সাইন থিটা। কিন্তু কজ মাইনাস থিটা যেই কথা, কজ প্লাসের থিটা কিন্তু একই কথা। এটা সবসময় মনে রাখতে হবে, কজ এবং সেক মাইনাস থাকলেও সেটা থিটাটা কি হবে প্লাসের হবে, সেক থিটা। আর টেন মাইনাস থিটা হবে মাইনাসের টেন থিটা ইকুয়াল টু, এবার যার যার মান আমরা বসিয়ে দিই। সাইনের মান কি ছিল মাইনাসের 5/13 প্লাস কজের মান কি ছিল 12/13। কজের মান যেহেতু নেগেটিভ, এটা সরাসরি আমি নেগেটিভ করে দিলাম। আর সেকের মান হচ্ছে কত মাইনাসের 13/12, আর টেনের মান ছিল 5/12। বাস, আমরা যার যার মান কিন্তু উঠায় নিলাম। এবার তোমরা এই জায়গাটা যদি ক্যালকুলেশন করো, তাহলে আমাদের যে ডান পক্ষটা ছিল অর্থাৎ 34/39 এটা কিন্তু চলে আসবে। দেখো একদম ইজি, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীলটা আসছিল, সেখানে ক নাম্বারে বলা ছিল যে 4θ ইকুয়াল টু যদি পাই হয় তাহলে a প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া ছিল কত 4θ ইকুয়াল টু পাই। যেহেতু আমার এই মানটা বের করতে হবে, এ হচ্ছে কট থিটা, বি হচ্ছে কোসেক থিটা, তাহলে আমার এই থিটার মানটা এখান থেকে নিয়ে আসতে হবে না? তাহলে আমি যদি এখানে একটু পক্ষান্তর করি, তাহলে θ ইকুয়াল টু হইতেছে কত π/4। তাহলে এই থিটার মানটা এখানে নিয়ে আসো, ইকুয়াল টু কট থিটার পরিবর্তে π/4 প্লাস কোসেক স্কয়ার কত হবে π/4। এখন এই কট π/4 এর মান কত? তোমরা ক্যালকুলেটর অথবা মুখস্থ যেভাবে হোক এগুলো কিন্তু পারতে হবে। কট π/4 মানে হচ্ছে 45। 10 এবং কট 45 এর মান কিন্তু 1 প্লাস কোসেক π/4 45। কোসেক 45 হচ্ছে সাইন 45 এর উল্টা। সাইন 45 হচ্ছে 1/√2, তাহলে এটা হবে শুধু √2, আর স্কয়ার থাকার কারণে উপরে স্কয়ার। তাহলে 1 + 2 = কত হবে 3। এটা কিন্তু আমাদের প্রথম প্রশ্নের আনসার। তারপর আমাদের 2 নম্বর প্রশ্নে বলা আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, এবং প্রচুর পরিমাণে এটা পরীক্ষায় আসে। অবশ্যই এটা মনোযোগ সহকারে বুঝতে হবে। এখানে আমাদেরকে বলা আছে a + b = x হইলে, যেখানে হচ্ছে কট আর বি হচ্ছে কোসেক, আমি সরাসরি এটাকে লিখে ফেললাম কোসেক ইকুয়াল টু এটার মান হচ্ছে x। তাহলে আমাদের দেখাতে হবে sec θ ইকুয়াল টু x² + 1 x² - 1। তোমরা একটু খেয়াল করো, এই অঙ্কটা করার আগে আমরা যেইখানে ফোকাস দিব সেটা হচ্ছে x। আমাদের প্রশ্নে শুধু আছে x, কিন্তু আমার আনসারের ডান পাশে দেখো x² + 1 x² - 1। অর্থাৎ আমি অঙ্কটা শুরু করতেছি x এর সাহায্যে, এবং আমি এখনই বুঝতে পারলাম, এই আনসারের সাহায্যে আমি বুঝতে পারলাম যে অঙ্কটা করার কোথাও না কোথাও গিয়ে আমাকে অবশ্যই কি করতে হবে, এই যে বর্গ করতে হবে। আমি প্রথমেই বুঝতে পারলাম এই অঙ্কটা কোথাও না কোথাও গিয়ে আমাকে বর্গ করতে হবে, এবং আমি তার পাশাপাশি দেখতে পারতেছি যে 1 যোগ এবং বিয়োগ
এর মানে হলো এই অঙ্কটা বর্গ করার পরে যোজন বিয়োজন করতে হবে। তাইলে আমার এখানে মূলত কাজ হচ্ছে দুইটা। নাম্বার 1 যে কাজ সেটা হলো এটাকে বর্গ করা, অর্থাৎ প্রথমে হচ্ছে বর্গ, এবং নাম্বার 2 সেটা হচ্ছে কি যোজন বিয়োজন। এই দুইটা কাজ আমাকে করতে হবে। তোমরা যদি অঙ্কগুলো এভাবে ভেঙে ভেঙে না বুঝো তাহলে কিন্তু সহজে মনে থাকবে না। তাইলে আমি যে বর্গটা করব, আমি কি এখন করব? অবশ্যই না। অবশ্যই আমাদের অঙ্কটা বর্গ করার আগে একটু সাইজ করে নিতে হবে, ভেঙে নিতে হবে। আমরা আগেই বলেছিলাম যে আমাদের ত্রিকোণমিতিক যে কোনো অঙ্ক আমরা সাইন করে নিয়ে আসবো, এরপর হচ্ছে বাকি কাজ। তাহলে সাইন করে নিয়ে আসো। কট মানে কি? কস বাই সাইন। কোসেক মানে কি? 1 বাই সাইন ইকুয়াল টু এক্স। থাকুক এটা। এখন এটা দেখা যাইতেছে যে লসাগু, লসাগু করো। সাইন থিটা উপর হবে কি cos থিটা প্লাস 1 ইকুয়াল টু এক্স। দেখো এখন কিন্তু আর কাজ করার মতো নেই। যেহেতু এখন কোনো কাজ আমরা করতে পারবো না, অর্থাৎ সামনে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই, তাহলে এই যে বর্গ করতে বলছিল, এখন আমরা সেই বর্গটা এখানে করব। আমরা প্রথম কাজ কিন্তু করে ফেললাম। তাহলে বর্গ করলে কি হবে? cos থিটা প্লাস 1, cos থিটা প্লাস 1 এটার উপরে বর্গ চলে আসবে, আর নিচে সাইন স্কোয়ার থিটা হবে কিনা আমি সরাসরি সূত্রটা লিখে ফেলি। সাইন স্কোয়ার থিটা আসবে। সাইন স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর এখানে তো কোনো কিছুই হয় নাই, এক্স স্কোয়ার ছিল। এখন কি করতে হবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা 1 যে কথা, আমি যদি 1 এর উপর একটা স্কোয়ার দিয়ে দিই, একই তো কথা। তাহলে আমার সূত্রটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, যাকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে আমার কি আছে? কস থিটা প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো এই যে 1 প্লাস কস থিটা, অর্থাৎ কস থিটা প্লাস 1, কস থিটা প্লাস 1, একটা একটা আমি এখানে কেটে ফেলতে পারি। তাহলে একটা একটা যদি আমি এখানে কেটে ফেলি, আমার উপরে থাকবে একটা cos থিটা প্লাস 1, নিচের এটা কাটা গিয়ে থাকবে 1 মাইনাস cos থিটা। ডান পাশে যা ছিল তাই থাকবে। এখন দেখো আবার কিন্তু আমাদের কাজ এখানে অফ, অর্থাৎ কি করতে হবে আমি কিন্তু বুঝতেছি না। আচ্ছা এখানে cos থিটা প্লাস 1, আচ্ছা সমস্যা নেই, এটা সামনে পিছিয়ে 1 প্লাস cos থিটা লিখলেও কিন্তু হবে, কোনো প্রবলেম নেই। যেহেতু আর কোনো কাজ এখানে করার মতো নেই এবং উপরে নিচে প্রায় সেম সেম আমি দেখতেছি, এবং আমার এখানে আগে আমি খেয়াল করেছিলাম যে বর্গের পর কোথাও না কোথাও গিয়ে যোজন বিয়োজন করতে হবে। তার মানে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা যোজন বিয়োজনটা করে ফেলবো। যোজন বিয়োজন আশা করছি তোমরা পারো, না পারলে মনোযোগ দিলে বুঝতে পারবে। উপরেরটা আগে লিখতে হবে, উপরেও আগে নিচেও আগে, তারপর উপরে যোগ দিয়ে লিখতে হবে নিচেরটা, নিচে বিয়োগ দিয়ে লিখতে হবে নিচেরটা। তাহলে মাইনাসের 1 এটা হয়ে যাবে প্লাসের cos থিটা। ঠিক একই পাশে এই পাশেও এই কাজটা করতে হবে। উপরে এবং নিচে, উপরেরটা লিখতে হবে, এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে এখানে হবে প্লাসের 1, এখানে হবে মাইনাসের 1। এখন ক্যালকুলেশন করো, করলে cos cos এটা হবে 2 cos থিটা, আর উপরে থাকবে 2 cos cos কাটা, এখানে যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখন যদি আমি 2 2 কেটে ফেলি তাহলে উপরে থাকবে কত? 1। 1 বাই cos মানে কি? 1 বাই cos মানে হচ্ছে sec থিটা। sec থিটা ইকুয়াল টু এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1। এবং হ্যাঁ, এটাই আমাদেরকে কিন্তু দেওয়া ছিল, অর্থাৎ শর্ট, এটাই আমাদেরকে দেখাতে বলছে। এরপরে যে প্রশ্নটা আছে এটাও একটা সমাধানের অঙ্ক দেওয়া আছে এখানে। এখানে আমাদেরকে বলা আছে যে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 হইলে, তাহলে আমি সরাসরি এটাকে উঠাই ফেলি। 3 এ স্কোয়ার মানে হবে কট স্কোয়ার থিটা প্লাস বি মানে হবে কোসেক স্কোয়ার থিটা। এটার মান হচ্ছে আমাদের 5। এখানে আমাদের একটা সীমানা আছে কিন্তু 0 থেকে 2 পাই। তাহলে থিটা এর সম্ভাব্য মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন থিটা এর সম্ভাব্য মান যদি নির্ণয় করতে হয়, আমরা এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। আমাদের আগের সৃজনশীলের মতোই কট এবং কোসেক এখানে দুইটা দুই রকম। হয় তুমি সবগুলোকে সাইন কোস বানিয়ে একরকম বানাইতে হবে, অথবা দুইটাকেই কট অথবা দুইটাকেই কোসেক, অর্থাৎ এখানে অনুপাত একটা হইতে হবে, আর বেশি হলে হবে না। অনুপাত যদি একটা করতে হয়, আমি কোসেককে স্থির রাখি। কোসেককে যদি আমি স্থির রাখি তাহলে আমার কি হবে? আমার হবে 3 ইন্টু কটের সূত্র কি? কোসেক স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে বসায় দাও কোসেক
স্কোয়ার মাইনাস 1, আর এখানে তো কোসেক স্কোয়ার আগে থেকে ছিল, কোসেক স্কোয়ার থিটা। অর্থাৎ এটাকে আমি কোনো কাজ করে নিই, এটার সূত্র হচ্ছে এই অংশটা ইকুয়াল টু 5। তাহলে 2 কোসেক 3 ইন্টু 2 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 5, বা 3 দোকানে 6 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 5। এখন এই 3 কে যদি আমি ডান পাশে নিয়ে নিই তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে 8। একবার এখানে করে ফেললাম, বা 5 3 হচ্ছে 8, একবারে করে ফেললাম। তাহলে আমার এখানে থাকতেছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 8/6। 8/6 এটা কত লেখা যায়? 3/2 এটা লেখা যায়। যেহেতু এখানে আমাদের হচ্ছে 8/6, সরি আমি যদি 2 দ্বারা কাটি তাহলে এটা 4 হবে, 4। এখন যদি এই স্কোয়ারটা কাটার জন্য আমি উভয় পক্ষে রুট করি তাহলে আমার বাম পাশে শুধু থাকবে কোসেক, আর এখানে কি হবে? রুট করলে অবশ্যই একটা প্লাস মাইনাস চলে আসবে। এই 4 কে রুট করলে হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে √3। এখন আমরা চাইলে এখান থেকেও কাজটা করে ফেলতে পারি, অথবা যদি তোমরা মনে করো যে না আমরা এটাকে সাইন বানিয়ে কাজ করবো তাইলেও পারো। তাহলে কোসেকের উল্টা হচ্ছে সাইন, তাহলে √3 চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে। এখন আমাদের এটার মান বের করতে হবে। যেহেতু আমাদের সীমানাটা হচ্ছে 0 থেকে 2 পাই, এবং 0 থেকে 2 পাই এটা সমান না 0 থেকে গ্রেটার দেন এবং লেস দেন, অর্থাৎ আমাদের 4টা চতুর্ভাগে কিন্তু মানটা বের করতে হবে, এবং খুব সম্ভবত এটার আনসার 4টা হবে। যদি এটার আনসার 4টা হয়, আমি একটু এখানে প্যাটার্নটা দেখায় দেই। আমার যেহেতু সাইন, তাহলে প্রথম এবং দ্বিতীয় এই দুইটাতে আসবে পজিটিভ মান, তৃতীয় এবং চতুর্থ আসবে নেগেটিভ মান। তাহলে আমরা একদম সেম আগের অঙ্কটার মতো লিখবো যে প্রথম চতুর্ভাগে অবশ্যই তোমরা লিখে নেবে। আচ্ছা আমি এখানে লিখে দিই যে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে, অর্থাৎ প্লাস একটা হলে, তাহলে প্রথম চতুর্ভাগে কি হবে? সাইন থিটা ইকুয়াল টু সাইন √3/2। √3/2 মানে কত? সাইন 60 ডিগ্রি। সরি, আমরা তো 60 লিখবো না, আমরা এটা পায়ের মাধ্যমে লিখবো। তাহলে হবে π/3। পাই যদি 180 হয়, 3 দ্বারা 180কে ভাগ করলে তো 60 আসতেছে। সুতরাং থিটা ইকুয়াল টু π/3। এই যে সাইন চেন কাটা। প্রথম চতুর্ভাগে আমাদের কোনো কোয়াড্রেটের কাজ করতে হবে না, এটা জেনারেল ম্যাথের মতো করে ফেললে কিন্তু চলবে। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কি করতে হবে? এখানেও লিখো সাইন থিটা ইকুয়াল টু সাইন π/3 লিখলাম। এখন সাইন থিটা যদি সাইন π/3, আমার দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ আমাকে এই করে আসতে হবে। এই করে আসতে হলে দেখো 1 2, একটু পিছনে আসতে হবে, পিছনের জন্য -2 মাইনাস। তাহলে আমি এখানে কি দিব? 2 মাইনাস, এখানে হবে π/2, এখানে হবে থিটা, এই যে এটা হচ্ছে থিটা π/3, π/3 কাটাকাটি করো, করলে থিটা ইকুয়াল টু এখানে সাইন সাইন কাটা 2 কাটা, π মাইনাস π/3 ইকুয়াল টু 3π মাইনাস π, অর্থাৎ 2π/3। দেখো আমাদের কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের যে মান সেটাও কিন্তু চলে আসছে যে 2π/3। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আরেকটা বিষয় এখানে বলে রাখি, এই যে 2π/3 মানটা আসছে, তোমরা ক্যালকুলেটারে এইভাবে উঠাবে সাইন 2 × 180/3, অর্থাৎ 60 × 120, সাইন 120। এটা যে কথা, এটা কিন্তু একই কথা। দেখবে ক্যালকুলেটারে দিলে তোমার আনসারটা আসবে এটাই, যে √3/2 প্লাসের। এবার আসো আমরা তৃতীয় চতুর্ভাগে চলে আসি। তৃতীয় চতুর্ভাগে যেহেতু এটা সাইনের অঙ্ক, আমরা জানি দুইটাই কিন্তু নেগেটিভ, তাহলে কি হবে? সাইন থিটা ইকুয়াল টু, আমি যদি তৃতীয় চতুর্ভাগে ঢুকি তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্যই তো আমি সামনে মাইনাসের জন্যই তো আমি তৃতীয়তে ঢুকলাম, তাহলে তো আমার আর নতুন করে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাইন এটা হবে কত? √3/2 সাইন, ওয়েট আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু √3/2। তাহলে সাইন কত ডিগ্রি? 60। 60 মানে হচ্ছে π/4। আমি সরাসরি লিখে ফেললাম, দেখো। বাহ, এবার এটাকে কোয়াড্রেট করো, সাইন থিটা ইকুয়াল টু সাইন লিখলাম। এখন আমাকে আসতে হবে তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ এখানে আসতে হবে। এখানে আসতে হলে এখান থেকে গণনা শুরু,
এটা আমাদের স্টার্টিং পয়েন্ট 1 2, এই যে 2 এর উপরে একটু সামনে, তার মানে 2 দিয়ে প্লাস, 2 দিয়ে এই যে প্লাস, এখানে হবে π/2, এটা সবসময় হয় π/2, আর এই যে থিটাটা হবে এখানে π/4। সাইন সেন কাটো, তাহলে থিটা ইকুয়াল টু 2 কাটলে পাই প্লাস π/4, এই যে 2 কাটা, পাই প্লাস π/4 থেকে সাইন সেন কাটা, এই যে সাইন সেন কাটা ইকুয়াল টু 4π প্লাস পাই, 5π/4। দেখো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, এবার আসো তাহলে চতুর্ভাগে, চতুর্ভাগে এটাও সেম, প্রথম লাইনটা সাইন থিটা ইকুয়াল টু সাইন π/4 লিখো। এখন আসতে হবে কোথায়? এখানে আসতে হবে। এখানে আসতে হলে কিভাবে? এই যে 1 2 3, এই যে 4, 4 গিয়ে একটু পিছনে আসতে হবে, মানে 4 দিয়ে মাইনাস, এই যে 4 দিলাম, তারপর মাইনাস, এখানে হবে π/2, আর এই থিটাটা বসবে এখানে। বা সাইন সেন কাটো, তাহলে থিটা ইকুয়াল টু 2 দিয়ে 4 কে কাটলে কত? 2, তাহলে 2π মাইনাস π/4 ইকুয়াল টু 4 দুগুণে 8π মাইনাস π/4 ইকুয়াল টু 7π/4। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? অর্থাৎ আমাদের এই অঙ্কের আনসারও কিন্তু 4টা। তাহলে আমার আনসারগুলা কি কি? এই যে 7π/4, তারপর হবে এই যে 5π/4, তারপর হবে এই যে 2π/3, আরেকটা হবে কি π/3। এই অঙ্কগুলোর আনসার কিন্তু একসাথে 8টা পর্যন্ত হতে পারে। 2টা মানের জন্য প্লাস মাইনাস সহ, একটা মানের জন্য 4টা, তাহলে 2টা মানের জন্য 8টা, প্লাসের 4টা মাইনাসের 4টা। অর্থাৎ এই সমাধানগুলার থিটা এর মান 8টা পর্যন্ত হতে পারে। এবং অবশ্যই প্রত্যেকটা মান বের করার পরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা কিন্তু তোমরা ক্যালকুলেটরের সাহায্যে যাচাই করে নিবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি কোনো কিছু তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে।